বাংলার 921 বঙ্গাব্দ এবং ইংরাজির 1515 শকাব্দে ঠিক এই অঞ্চলে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। মাঘ মাসের মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান এখানে এসেছিলেন। কুয়ো থেকে জলপানের একটি দৃশ্য এখানে চিত্রিত করা রয়েছে। আমাদের 2 দিন 3 দিন আগে জানালেই আমরা ভোগের ব্যবস্থা করতে পারি। আজ আপনাদের নিয়ে যাব 921 বঙ্গাব্দের সুতানুটি গ্রামে। অধুনা কলকাতার এই গ্রামে 510 বছর পূর্বে তেঁতুল গাছের ছায়া নিবিড় কুয়োর ধারে আগমন ঘটে এক মহামানবের। বাংলার 921 বঙ্গাব্দ এবং ইংরাজির 1515 শকাব্দে ঠিক এই অঞ্চলে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। অঞ্চলটি কোথায়? অঞ্চলটি শ্যামবাজার এবং খান্না সিনেমার ঠিক মাঝামাঝি একটি জায়গা, যেটি হচ্ছে মোহন বাগান লেন। আজ 29শে জুন 2025 রবিবার, আর এখন সকাল ঠিক 8টা। এই মুহূর্তে আমি আপনাদের নিয়ে চলে এসেছি মোহনবাগান লেনে। আমার বাঁ হাতে রয়েছে শ্যাম বাজার, আর ডান দিকে রয়েছে খান্না সিনেমা হল বা শিয়ালদাহ। ট্রেনে করে যারা শিয়ালদাহ আসবেন তারা শিয়ালদাহ থেকে সরাসরি বাস পাবেন মোহনবাগান লেনে পৌঁছানোর জন্য। আর শ্যামবাজার থেকেও যারা আসবেন তাদের কাছাকাছি রেল স্টেশন বাগবাজার, এবং এই বাগবাজার থেকে আপনারা হেঁটে বা অটো বা বাসে পৌঁছে যেতে পারেন এই মোহনবাগান লেনের সামনে। আপনাদের দেখিয়ে দিই, এটা কলকাতা পৌরসভার ওয়ার্ড নম্বর 11, আর এই হচ্ছে মোহনবাগান লেন। মোহনবাগান লেন থেকে জাস্ট বাঁ দিকে টার্ন নিলেই রয়েছে আজকের গন্তব্যস্থল। এবার আমরা প্রবেশ করছি মোহনবাগান লেনে। প্রথমেই দেখতে পাবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কুয়ো থেকে জলপানের একটি দৃশ্য এখানে চিত্রিত করা রয়েছে, আর উল্টো দিকে নিত্যানন্দ মহাপ্রভু তাদের পার্শ্বদের নিয়ে হরিনাম সংকীর্তন করছেন, সেরকম একটা দৃশ্য এখানে দেখতে পাবেন। এই দৃশ্য দেখার পরে আমরা দেখতে পাচ্ছি মূল মন্দিরের সামনেটা। এখন আমরা মূল মন্দিরের সামনে পৌঁছে গেছি। আপনারা এখন দেখছেন মূল মন্দিরের প্রবেশপথ এবং মন্দিরের বহিরাংশের ছবি। এরপরে চলুন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করি, প্রথমেই আপনারা দেখবেন শু স্ট্যান্ড রয়েছে, অর্থাৎ আপনাদের জুতো এখানে খুলে ফেলতে হবে। খুলে ফেলার পর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। আজকে এই ঐতিহাসিক স্থানের যে দর্শন, সেই দর্শনের যে ইনফরমেশন বা খবর, সেটি কিন্তু দিয়েছিলেন লাহাবাবু। তাই লাহাবাবুকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই মন্দির যে আমরা দর্শন করব সেটা অবশ্যই লাহাবাবু সাহায্য নিয়ে। আমরা মন্দিরে প্রবেশ করেছি, আর মন্দিরে প্রবেশ করার পরেই আমরা জেনে নেব এই মন্দিরের প্রকৃত ইতিহাস, আর সেটি বলবেন এখানকার বর্তমানে যিনি মহারাজ রয়েছেন তার সঙ্গে আপনাদের আলাপ করাবো, এবং তার শ্রীমুখ থেকেই এই মন্দিরের ইতিহাস জেনে নেব। জয় বংশীদাস, জয় রঘুনাথ, হা গৌরাঙ্গ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল, 1 নম্বর মোহনবাগান লেন, তেঁতুলতলা হা গৌরাঙ্গ আশ্রম দেখাশোনা করি। এখানে বছর 4 ধরে রয়েছি। এই মন্দির সম্পর্কে খুব গভীর কিছু কথা আমি বলতে চাইছি। 1515 সালে মাঘ মাসের মধু কৃষ্ণা
ত্রয়োদশী তিথিতে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান এখানে এসেছিলেন। তার পেছনের কারণ হচ্ছে পানিহাটিতে রাঘব ভবনে রাঘব পণ্ডিতের বাড়িতে এসেছিলেন একাদশীর দিন, ওখানে একদিন ছিলেন। তারপরে উনি বরানগর আসেন। বরানগরে তখন ভাগবত আচার্য থাকতেন উনার বাড়িতে, উনার নাম ছিল রঘুনাথ উপাধ্যায়। উনি খুব ভালো ভাগবত পাঠ করতেন। মহাপ্রভু এসে দলবল সহ উনার বাড়িতে একদিন ছিলেন, দ্বাদশীর দিন। তারপরে উনি চলে যান বারুইপুর আটিসারা, ওখানে অনন্ত আচার্যের বাড়ি। যাওয়ার পথে উনি আমাদের এই তেঁতুলতলা হা গৌরাঙ্গ আশ্রম 1 নম্বর মোহনবাগান লেনে একটা কুয়ো ছিল, একটা তেঁতুল গাছ ছিল, ওখানে বসে উনি বিশ্রাম নিয়েছিলেন এবং সুশীতল জল পান করেছিলেন। তো এই হচ্ছে মূল ঘটনাটা। সেই মহাপুণ্য তেঁতুলতলা স্বার্থপর সভ্যতার নিচে সমাধিস্থ হয়েছে অনেক আগেই। তার দর্শন এখন আর মেলে না। তবে মহাপ্রভুর সেই আগমনের স্মৃতিকে অবলম্বন করে গড়ে উঠেছে হা গৌরাঙ্গ আশ্রম। এখন আমরা এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাস জেনে নেব। এই মন্দির প্রতিষ্ঠা আমরা যতদূর ইতিহাস জানতে পেরেছি, প্রায় 250 বছর আগে এখানে একজন মাতাজি ছিলেন। তো মাতাজি দেহ রাখার পর একজন বাবাজিকে দিয়ে যান। বাবাজির পরম্পরায় আমাদের দাদুগুরু অষ্টদশ শত শ্রীমৎ রঘুনাথ চৈতন্য গোস্বামী মহারাজ দায়িত্ব নেন 1948 সালে। তারপরে আমাদের গুরুদেব অষ্টদশ শত শ্রীমৎ বংশীদাস বাবাজি মহারাজ উনি দায়িত্ব নেন 1950 সালে। তারপর থেকে উনার পরম্পরা চলে আসছিল। তারপরে আমাদের গুরুদেব 2014 সালে অপ্রকট হন। তারপর থেকে এখানকার মহন্ত অষ্টদশ শত শ্রীমৎ স্বরূপ দাস বাবাজি মহারাজ, আমরা উনাকে শঙ্কর দা বা শঙ্কর মহারাজ বলেই চিনি, উনি দায়িত্ব নিয়েছেন এবং বর্তমানে উনি এটার প্রতিনিধি। হ্যাঁ, উনার তত্ত্বাবধানে আমরা এখানে রয়েছি। এবার চলুন আমরা মন্দির দর্শন শুরু করি। এই মন্দিরে বিশেষ কতগুলো স্থান রয়েছে যেগুলো আপনারা এসে দর্শন করতে পারেন, আর সেই স্থানগুলো কি সেগুলো আমি আপনাদের একে একে বলে দিচ্ছি। এই সামনে বিগ্রহ রয়েছে, হ্যাঁ, উনি হচ্ছে অষ্টদশ শত শ্রীমৎ নরহরি দাস মহারাজ, রাধাকুণ্ডের প্রাক্তন মহন্ত ছিল। এই মন্দিরের প্রতিষ্ঠাতা যে অষ্টদশ শত শ্রীমৎ রঘুনাথ দাস বাবাজি মহারাজ, উনার শ্রী গুরুদেব। এবং পাশে রয়েছে অষ্টদশ শত শ্রীমৎ গোপাল চৈতন্য প্রভু মহারাজ, যিনি দুহাত ওপরে তুলে রয়েছেন, উনিও অষ্টদশ শত শ্রীমৎ রঘুনাথ চৈতন্য মহারাজের গুরুদেব। এই মন্দির 1948 সালে উনি নবরূপায়ণ করেছেন মন্দিরটা অষ্টদশ শত শ্রীমৎ রঘুনাথ চৈতন্য দাস বাবাজি মহারাজ। রঘুনাথ চৈতন্য দাস বাবাজি মহারাজের শিষ্য, হ্যাঁ, গঙ্গাদাস খুড়ামণি মহারাজ পাশে রয়েছেন জপমালা হাতে, উনি এই মন্দিরে কিছুদিন ছিলেন। তার পাশে রয়েছেন অষ্টদশ শত শ্রীমৎ বংশীদাস বাবাজি মহারাজ, উনি পরবর্তী এই মন্দিরের মহান্ত। এই যে খাটটা দেখছেন, এটা রঘুনাথ চৈতন্য দাস বাবাজি মহারাজ 1950 সালে অপ্রকট হন। তারপরে উনাকে এই খাটেই নবদ্বীপে নিয়ে যাওয়ার কথা হয়েছিল, কিন্তু যেহেতু খাটটা ছোট নিয়ে যাওয়া হয়নি। তারপর থেকে এই খাটেই সেবা করা হয়ে আসছে। মন্দিরের প্রতিষ্ঠাতা অষ্টদশ শত শ্রীমৎ রঘুনাথ চৈতন্য দাস বাবাজি মহারাজ, ওনার শিষ্য যিনি সিদ্ধ মহারাজ ছিলেন আমাদের গুরুদেব অষ্টদশ শত শ্রীমৎ বংশীদাস বাবাজি মহারাজ। তারপরে এখানে রয়েছে ওনার সিদ্ধ শিষ্য অষ্টদশ শত শ্রীমৎ রাধারমন দাস বাবাজি মহারাজ, যার নবদ্বীপের চটির মাঠে হা গৌরাঙ্গ আশ্রম রয়েছে। তারপরে ওনার রঘুনাথ চৈতন্যের শিষ্য গঙ্গাদাস খুড়ামণি মহারাজ, উনি দীর্ঘদিন বৃন্দাবনে ভজন আরাধনা করেন। পরবর্তীতে 1978 সালে এখানে মন্দিরে এসেছিলেন এবং 1988 সালে উনি অপ্রকট হন, 10 বছর ছিলেন। তারপরে রয়েছেন অষ্টদশ শত শ্রীমৎ গোবিন্দ দাস বাবাজি মহারাজ। গোবিন্দ দাস বাবাজি মহারাজ এখানে দীর্ঘদিন সেবা করে এসছেন এখানকার। ইনি আমাদের
যে দাদাগুরু অষ্টদশ শত শ্রীমৎ স্বরূপ দাস বাবাজি মহারাজ উনাকে মন্দিরের প্রতিনিধি করে যান। এই যে আমরা এইখানে যে দেখছি, এখানে লেখা আছে দেখুন, শ্রী শ্রী অনন্ত আচার্যের শ্রীপাঠ যাইবার পথে ফাল্গুনী মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে প্রেমের ঠাকুর শ্রী শ্রী মন মহাপ্রভুর বৈষ্ণব সেবিত এই তেঁতুলতলা আশ্রমে শুভাগমন, জলপান এবং বিশ্রাম। এইটা আমাদের যে অরিজিনাল ঘটনা উল্লেখ রয়েছে, এবং ওপরে যে ফটোমূর্তিটা দেখতে পাচ্ছি, এই ফটোমূর্তিতেও ওই কথাটির প্রতিফলন রয়েছে। এখন আপনাদের মন্দিরের ওপরে নিয়ে এসেছি, আর এই ওপর থেকে আপনাদের মন্দিরের যে নাট মন্দির আছে সেই অঞ্চলটা একটু দেখাচ্ছি। এই হচ্ছে নিচে নাট মন্দির। আমরা এখানে দাঁড়িয়ে আছি তেঁতুলতলা হাগৌরাঙ্গ আশ্রমের দোতলায় সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে ঘর। এটা আমাদের শ্রী গুরুদেব অষ্টদশ শত শ্রীমৎ বংশীদাস বাবাজি মহারাজের ঘর। বর্তমানে এখানে ওনার প্রতিনিধি মহন্ত অষ্টদশ শত শ্রীমৎ স্বরূপ দাস বাবাজি মহারাজ এখানে বসবাস করে থাকেন। উনি বর্তমানে বৃন্দাবনে রয়েছেন, তার জন্য এটা এখন তালাবদ্ধ রয়েছে। আমরা দোতলায় মন্দিরের তেঁতুলতলা হাগৌরাঙ্গ আশ্রমে রয়েছি। দোতলায় আমরা প্রথমে বাঁ দিকের অংশ দেখালাম, ওটা হচ্ছে বংশীদাস চত্বর, মাঝের অংশ হচ্ছে বৈষ্ণবখণ্ড চত্বর। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা রঘুনাথ চত্বর। হ্যাঁ, তিনটা চত্বর রয়েছে এখানে। মন্দিরের যে প্রতিষ্ঠাতা অষ্টদশ শত শ্রীমৎ রঘুনাথ চৈতন্য দাস বাবাজি মহারাজ, উনি এই ঘরে থাকতেন এবং উনি এই ঘরেই 1950 সালে অপ্রকট হন। এই জন্য এই ঘরটি বিশেষ গুরুত্বপূর্ণ। আর এই হচ্ছে মন্দিরের যে চূড়া, সেটা আপনারা যদি দোতলায় আসেন তবেই ভালো করে দেখতে পাবেন। সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। আমরা এখন তিনতলায় এসেছি। তিনতলায় এটা হচ্ছে তেঁতুলতলা হাগৌরাঙ্গ আশ্রম মন্দিরের চূড়া। হ্যাঁ, চূড়াতে আমাদের তিনটা স্তম্ভ রয়েছে। একটা মূল যে গর্ভ মন্দির, তার স্তম্ভটা উঁচু, আর পাশে দুটো চত্বর রয়েছে। একটা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর চত্বর, আর একটা হচ্ছে রাধা গোবিন্দের চত্বর। এই তিনটা চত্বর আমাদের মন্দিরে রয়েছে। এখন আপনাদের মন্দির বিগ্রহ এবং গর্ভগৃহ দর্শন করাবো। আর মন্দিরে যে সমস্ত বিগ্রহ রয়েছেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আমরা তেঁতুলতলা হাগৌরাঙ্গ আশ্রমের মূল মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে আছি। আমাদের প্রথমেই জগন্নাথ বিগ্রহ আমাদের হাতের বাম দিকে দেখা যাচ্ছে। তারপরে আপনার গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু। সামনে আমাদের যে পূজারী বাবা বৃন্দাবনের অষ্টদশ শত শ্রীমৎ স্বরূপ দাস বাবাজি মহারাজ, তার শিষ্য যে আপনার শ্যামানন্দ দাস বাবাজি মহারাজ, ওনার শালগ্রাম শিলা। সামনে একটা গোপাল রয়েছে, পাশে আর একটা গোপাল রয়েছে। আর যে রাধা গোবিন্দ, মানে গোবিন্দের অনেক নাম আছে, তো এটা বৃন্দাবনের যে ছিল রূপ গোস্বামী সেবিত রাধা গোবিন্দ বিগ্রহ, সেই গোবিন্দের এটা প্রতিরূপ এখানে আমাদের রয়েছে। আর শালগ্রাম শিলা রয়েছে অনেকগুলো। আর পাশে আমাদের এক ভক্তের লক্ষ্মীনারায়ণ বিগ্রহ রয়েছে, এবং নবদ্বীপের যে মহাপ্রভু তার আমরা চিত্রপট দেখতে পাচ্ছি, ধামেশ্বর মহাপ্রভু। তার পেছনে ওপরে রয়েছে স্বরগোস্বামী এবং অন্যান্য সব বিগ্রহ। আপনারা দেখলেন, মন্দির দর্শন করালাম, গর্ভগৃহে আপনাদের প্রত্যেকটি বিগ্রহের সঙ্গে আলাপ করালাম, এবং তারপরে এখানে পুজো হলো বা বাল্যভোগ হলো। বাল্যভোগ হওয়ার পর হলো আরতি। তারপরে এখানে যে সমস্ত ভক্ত রয়েছেন তাদের প্রত্যেককে বাল্যভোগ দেওয়া হচ্ছে। তা আমাদের জন্য এনেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাদের দেখালাম এখানে
প্রসাদ দেওয়া হলো, অর্থাৎ বাল্যভোগ। সেটি সকালে যে পুজো হয়, আরতি হয়, তারপরে বাল্যভোগ যে সমস্ত ভক্ত এখানে থাকে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে এই ভোগ বা প্রসাদ নিবেদন করা হয়। আমরাও এই প্রসাদ পেলাম এবং ধন্য হলাম। তো আপনারাও যখন আসবেন তখন আগে থেকে যদি আপনারা জানিয়ে আসেন তাহলে অবশ্যই শুধু বাল্যভোগ না, এখানে মধ্যাহ্নে যে ভোগ রয়েছে অর্থাৎ মূল ভোগ সেটাও পেতে পারেন। ভোগঘর দর্শন এবং ভোগ আপনারা কিভাবে পাবেন সেটা এখন জানিয়ে দেব। আমাদের এই ঘরে ভোগ রন্ধন করা হয় বাঁ দিকের, এটা আমরা সাধারণের প্রবেশ নিষেধ, হ্যাঁ, তার জন্য আমরা দুঃখিত যে আমরা ভেতরে আসতে দিতে পারছি না। হ্যাঁ, তো বাইরে থেকেই আপনারা ঘরটা দেখছেন যে এখানে ভেতরে ভোগ রন্ধন করা হয়। মধ্যাহ্নে ভোগ বাইরের ভক্তদের জন্য দেওয়ার নিয়ম রয়েছে। যেদিন ভোগ নেবেন তার 2-3 দিন আগে আমাদের পেমেন্ট করতে হয়। জনপ্রতি আমাদের 250 টাকা। আমরা মোটামুটি 10 থেকে 12 রকমের ব্যঞ্জন দিয়ে ভোগ সেবা দিয়ে থাকি এবং এটা পরিপাটি করেই দেওয়া হয়। যেহেতু মহাপ্রভুর পদাঙ্কিত ভূমি, সেহেতু আমরা সেই ঐতিহ্যটা, সেই ধারাবাহিকতাটা আমরা বজায় রেখেছি ভক্তদের কথা চিন্তা করে। আচ্ছা, এটা যোগাযোগের জন্য আপনারা 9851991593 এই নম্বরে ভোগ রাগ বা অন্য মন্দিরের বিষয়ে যোগাযোগ করবেন। আজকে আপনাদের একটি ঐতিহাসিক এবং প্রাচীন বৈষ্ণব মন্দিরের সন্ধান দিলাম এবং দর্শন করালাম। এছাড়া আপনারা যদি এখানে আসেন এবং দর্শন করতে চান, কিভাবে আসবেন এবং এখানে আসার আগে আপনারা যদি যোগাযোগ করতে চান এবং ভোগ প্রসাদ পেতে চান, তার জন্য যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারও আজকের ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণামিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।